আমার কথা শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ, জি। শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। আজকের গবেষণাধর্মী মনজ্ঞ আলোচনায় উপস্থিত মুখ্য আলোচক, শ্রোতা মণ্ডলী, এবিপি সদস্যবৃন্দদের জানায় আন্তরিক শুভেচ্ছা। এবিপি হলো একটা অরাজনৈতিক শিক্ষামূলক সংগঠন। বেশ কয়েক বছর ধরে এই বাংলায় সব ক্ষেত্রে নানান ভাবে কাজ করে চলেছে। বিশেষ করে উচ্চশিক্ষায় তরুণ ছেলে মেয়েদের উত্তরণের সোপান হিসেবে এক অনবদ্য ভূমিকা রেখে চলেছে এবিপি। ডক্টর আসিফ আকরাম সাহেবের মস্তিষ্ক প্রসূত ভাবনাকে বাস্তবায়িত করতে 2021 সালের অক্টোবরে জন্ম হয় এবিপি রিসার্চ গাইড ইউনিটের। এবিপি রিসার্চ গাইড ইউনিটের এর মাধ্যমে এবিপি গ্রাম বাংলার ছেলে মেয়েদের দেশ বিদেশে গবেষণা ক্ষেত্রে নানান ভাবে সহায়তা করে চলেছে। এবিপি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় সহায়তা করে চলেছে, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হয় তার জন্য বিশেষভাবে গাইড করে চলেছে এবিপি। এছাড়া বাঙালিদের ইংরেজি শেখার অকুত ভয়কে নিমেষেই দূর করতে এবিপি স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছে। আমাদের স্বপ্ন এবিপির মাধ্যমে বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করা। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমাদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। বাংলা সংস্কৃতি চর্চা করা হয় রবিবার রিডিং ক্লাবের মাধ্যমে। এই বছরে শুরু করেছে এবিপি স্বাস্থ্য সচেতনতামূলক গাইড। এবিপি মেডিকেল গাইডের মাধ্যমে ওভারিয়ান সিস্ট, ক্যান্সার, থ্যালাসেমিয়া ইত্যাদি বিষয়কে তুলে ধরা হয়েছে। এইভাবে সাহিত্য সংস্কৃতির পাশাপাশি সারা বছর ধরেই খাদ্য, রক্ত, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এইসব অপরিহার্য বিষয়ে কাজ করে চলেছে এবিপি। এবিপি এক কথায় সময়ের সাথে সাথে গ্রাম বাংলার ছেলে মেয়েদের স্বপ্ন শুধু দেখায় না, স্বপ্ন পূরণের মাধ্যম হয়ে উঠেছে। আজ আমরা এবিপি রিসার্চ গাইডের উদ্যোগে আয়োজিত মনজ্ঞ আলোচনায় উপস্থিত হয়েছি। সেই রিসার্চ গাইডের উদ্যোগে ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্যে পিএইচডি, পোস্টডক, জব অপরচুনিটিস, ইসলামিক স্টাডিজ এর পিএইচডির কমপ্লিট প্রসেস সম্পর্কে ধারণা, পিএইচডির ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, পিএইচডির টপিক কিভাবে সিলেক্ট করতে হয় ইত্যাদি বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে, যেগুলি এবিপি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যেসব দর্শক আমাদের পূর্বে অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেগুলি দেখে নিতে পারেন। এবিপি রিসার্চ গাইডের আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট গবেষক শহীদুল ইসলাম মহাশয়। আমরা এবিপির পক্ষ থেকে সরাসরি বলার জন্য উনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আমাদের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন। আজকের মনজ্ঞ আলোচনার মুখ্য আলোচক তথা বিশিষ্ট গবেষক শহীদুল ইসলাম মহাশয়কে এবিপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ওনার বলার বিষয় রিসার্চ সিনপসিস কি, এটা কিভাবে লিখতে হয় ইত্যাদি নানান প্রশ্নের সমাধান পেয়ে যাবেন আপনারা আমাদের আজকের এই মনজ্ঞ আলোচনা থেকে। আমরা এবিপির পক্ষ থেকে আশা রাখছি আজকের বক্তার তথ্য সমৃদ্ধ বক্তব্য ভবিষ্যতের গবেষকদের নতুন পথ দেখাবে। উপস্থিত সকলকে আবারও এবিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা তথা বিশিষ্ট গবেষিকা এবিপি রিসার্চ গাইড এর কোঅর্ডিনেটর দিলরুবা খাতুন মহাশয়াকে আজকের অনুষ্ঠান পরিচালনার অনুরোধ জানিয়ে স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ। Thank you so much, Jannatun Firdos, for your kind introduction. A very good evening, everyone, from the ABP Research Guide Unit. I welcome each and every one of you to our program today. As you all aware that today we are going to discuss how to write a research synopsis. Some of you might have come across it that while applying for a PhD, that some universities or institutions ask for a research synopsis in the very process of the PhD application. Some universities may ask for a research synopsis after PhD admission also, but it depends on the university. They generally ask a PhD synopsis within 1,000 words or 2,000 words, but they do ask for it. So having a good research proposal or research synopsis ready with you is very important if you are preparing to do a PhD. So what is a research synopsis? A research synopsis is basically a plan
for your research project. It's like a blueprint for your research. It's all about what you're going to do in your research, why you're going to do it, and how you're going to conduct your research. So your research synopsis is actually a formal document upon which the research committee will judge whether your research project is worthy of PhD or not. So it is a crucial part of your PhD preparation. That's why today we will learn meticulously how to write a good research synopsis about its structure, its key points, format, etc. For this deliberation, we are glad to have with us Sahidul Islam. Sir, we are very delighted to have you with us today. Thank you so much for joining in. Thank you. Thank you so much for inviting me as well, for having me on this platform. Thank you. Yeah. Before introducing our speaker, this is for the audience. Please listen carefully. This webinar is divided into two sessions. In the first session, our speaker will deliver his talk. At that time, you should not interfere. Keep your mic and camera switched off during the first session. If you have any questions, you should write them in the chat box. The second session will be a Q&A session where all your questions from the chat box will be answered, and you will be also allowed to ask any questions directly to our speaker in the Q&A session. বাংলা একবার বলে দিই, এই সেশনটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমাদের স্পিকার উনি বক্তব্য দিবেন, সেই সময় আপনারা কেউ ওনাকে ইন্টারফেয়ার করবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা চ্যাট বক্সে লিখে পাঠাবেন। আমাদের দ্বিতীয় সেশন, সেটা একটা কিউএনএ সেশন, সেখানে প্রশ্নোত্তর পর্ব চলবে। সেখানে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নর আনসার পাবেন, এবং আপনাদের যদি মনে হয় যে ডাইরেক্টলি আপনারা প্রশ্ন করবেন আমাদের স্যারকে, সেটাও আপনারা করতে পারেন। All right. So now I would like to introduce our honorable speaker of today, Sahidul Islam. I really appreciate these gestures that even after completing his PhD, he does not like to write doctor in his name. He completed his Bachelor of Arts in English, his Master's in English, and his B.Ed from Aligarh Muslim University. After that, he joined the Faculty of English at King Khalid University, Kingdom of Saudi Arabia, where he was honored with the Best Teachers Award for distinction in teaching in 2013. He has done his PhD in English on Hanif Qureshi, a very well-known writer, at the University of Hull, a very prestigious university in the United Kingdom. His research areas include post-colonialism, multiculturalism, religious identity, immigrant experiences, clash of generations, and Thatcherism. So now I would like to request our honorable speaker to kindly begin the session. Thank you. Thank you so much for inviting me. আচ্ছা, আমি কি বাংলাতে বলবো না ইংলিশে? আপনার যেটা সুবিধা, বাংলা ইংলিশ একটু মিক্স করে বলুন, যদি কেউ নন বেঙ্গলি থাকে। এর আগে পুরোপুরি বাংলাতেও হয়েছিল তো প্রোগ্রামটা, এবং এনকারেজ করা হয়েছিল ফর বেঙ্গলি অনলি। সো ওকে, সো বাংলা ইংলিশ যেভাবে আমি বলে দিচ্ছি। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, তো চ্যাট বক্সে হোক বা যখন কোশ্চেন আনসার সেশন হবে তখন আমাকে বলবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমত থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইটস রিয়েলি ভেরি নাইস ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। আই নেভার এক্সপেক্টেড such a broad level. এনিহাউ, অ্যান্ড আরেকটা স্যার বলার দরকার নাই, স্যারটাও খুব মানে এগুলো আমি আসলে ডিকলোনাইজেশন খুব পছন্দ করি। এগুলো কলোনিয়াল ওয়ার্ল্ড এগুলো হয়েছে, এখন এখানে ব্রিটিশ এম্পায়ারও হয় না এগুলো, মানে ব্রিটিশ গভর্নমেন্টও হয় না এগুলো। আমার সুপারভাইজার সবসময় নাম দিয়ে ডাকতে বলে, না ডক্টরেট, না প্রফেসর, না কোনো কিছু। তো নামটা দেওয়া হয়েছে এই জন্যই, শুধু বলার জন্য, মানুষকে ডাকার জন্য। তো ওখানে স্যার, মহাশয় এগুলো বলার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো যাজ্ঞা বিষয়টা হচ্ছে যে এই রিসার্চ প্রপোজাল, এর আগে এই প্রোগ্রামের মাধ্যমে কিছু কথা আমি শেয়ার করেছিলাম, যেগুলো যে রিসার্চ মানে কিভাবে শুরু করা যায় এতে, ইউকেতে, পার্টিকুলারলি ইউকেতে, কারণ আমি ইউকের বিষয়ে আমি মোটামুটি আমার নলেজ আছে একটু, যেটা আমি শেয়ার করতে চাই। আর আমি ওই রিসার্চের টকেই তখন আমি বলেছিলাম যে যারা খুব পোটেনশিয়াল ক্যান্ডিডেট, যারা রিসার্চ করতে চায়,
তারা যদি চায় তো এরপর একটা রিসার্চ প্রপোজাল কেমন করে লিখতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যাক, এটা ওদের ওদের যা ছিল আগ্রহ, আমারও একটা আগ্রহ ছিল যে আমি করব জিনিসটা, এবং থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস চান্স, এবিপি অফিসিয়াল। তো যাজ্ঞা, আমি শুরু করি। তো রিসার্চ জার্নি একটা ভেরি ইম্পর্টেন্ট জার্নি। এটা একটা, আমি মনে করি যে মানুষের যে প্রথম থেকে প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত, এটা ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন। আর পিএইচডি ইজ এ ডিফারেন্ট ওয়ান। কারণ হচ্ছে এটা উইদাউট ইন্টারেস্টে এটা হয় না। It's not just, earning a degree from a qualified organization or recognized organization. এটা তোমার সব বিশেষ করে ডিপেন্ড করছে পুরোপুরি ভাবে নিজের ইন্টারেস্টের উপরে। আর ইন্টারেস্টটা নিজেকেই ইনকালকেট করতে হবে নিজের ভেতরে। এটা এটা তোমার কোনো কিছু তৈরি করে মানে ফোর্সফুলি ক্রিয়েট করা যায় না। ইট নিডস কমপ্লিট ইন্টারেস্ট অর আর্জ ফ্রম ইনসাইড। তো প্রথমত যে রিসার্চ করার জন্য তো একটা মাস্টার্স লাগবেই from recognized university from India or from any parts of the world. আর ও রেজাল্ট একটা যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে 55% মিনিমাম হতে হয়, না হলে রিসার্চ করা যায় না। তো এখানেও খানিকটা ওরকম। হ্যাঁ, এখানেও 55 এর নিচে ওদের একটা পার্টিকুলার, ওটা বলে নারিক বলে, ওরা একটা কম্পেয়ার করে যে ইন্ডিয়ার ডিগ্রিটা, ওরা তো এখানে এখানে যেমন এখানে গ্রেড হিসেবে এটা দেখে। তো ওই পার্টিকুলার 55 বা 56 কোন গ্রেডে পড়বে সেটা অলরেডি ওরা জাজ করে নেই। হ্যাঁ, তো এটা লাগবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে শুরু মাস্টার্সে যখন একটা ব্রড লেভেলে পড়াশোনা করে কোন স্টুডেন্ট, তখন ওর একটা ইন্টারেস্ট থাকা দরকার, আমি মনে করি যে থাকবে যদি সে পিএইচডির জন্য চিন্তা ভাবনা করে। তো আমি এটা এটা একটা জেনেরিক প্রেজেন্টেশন অ্যাবাউট রাইটিং এ রিসার্চ প্রপোজাল, এটা কিন্তু স্পেসিফিক নয়। তবে স্পেসিফিক এর জন্য আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে, তো আমি ইংলিশের ব্যাকগ্রাউন্ড থেকে আমি এক্সাম্পল দিয়ে বা বুঝিয়ে দিতে পারবো বা বলতে পারবো অ্যাটলিস্ট। এবং সেটা খানিকটা ওয়ান ওয়ে আর আদার ওয়ে খানিকটা বেনিফিশিয়াল হতে পারে যারা রিসার্চ করতে চায়। তো রিসার্চ প্রপোজালটা কি? রিসার্চ প্রপোজালটা হচ্ছে এটা যে একটা শর্ট কনসাইজ সামারি অফ দ্য আইডিয়াস অর আইডিয়া দ্যাট দ্যাট কানেক্টস উইথ দ্য রিসার্চ প্রবলেম, যেটা একটা পারপাস বা অবজেক্টিভকে রিফ্লেক্ট করবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও রিসার্চের মাধ্যমে। এটা খুব একটা ফ্লেক্সিবলও হতে হবে, কারণ হচ্ছে যে এটা পরবর্তীকালে যখন রিসার্চ প্রপোজাল যখন যাবে কোন একটা ডক্টরাল কলেজে বা রিসার্চ অর্গানাইজেশনের কাছে, তখন ওরা পড়ে দেখবে এবং তাদের পছন্দ হলেও কিছু চেঞ্জ ওরা করতে দেয়। তো এই জন্য তোমাকে একটা ডোর ওপেন করে রাখতে হবে যেন আই ক্যান অ্যাডপ্ট দ্য চেঞ্জ, যে ফিউচার চেঞ্জ আমি এটা করবো যদি মানে ইনকেস মানে কোনো 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 যদি মুখ্য ভূমিকা সম্পন্ন কোনো টপিক থাকে, সেটাতে ফ্লেক্সিবিলিটি থাকা অবশ্যই দরকার আছে। কারণ হচ্ছে যেখানে আরো কিছু অ্যাডিশন বা ডিলিশন হতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই যে আমার রিসার্চটা ছিল ইসলামিক যে একটা চ্যাপ্টার লিখে ফেলেছি আমি, যে ইসলামকে কিভাবে প্রেজেন্ট করেছে এই ওয়েস্টে, হানিফ কুরেশি হোক বা যারা ইসলামিক টেররিস্ট হোক, মানে মুসলিম টেররিস্ট হোক, কিভাবে করেছে ওরা প্রজেক্ট ইসলামকে। ওটা কি আসল আদৌ ইসলাম? ওটা কি? তো এই টপিকটা কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু লেখার কথা ছিল না। এটা কিন্তু আমি যখন যে প্রপোজালটা জমা দিয়েছিলাম সেটাতে লেখা ছিল না। আরেকটা ছিল না যে ক্ল্যাশ অফ জেনারেশনস, যে ফার্স্ট জেনারেশন যারা এখানে এসেছিল আফটার 1947, যেটা অ্যারাউন্ড ওই 60s এর দিকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, ক্রাইসিস হলো যখন ওয়ার্ল্ড ওয়াইড, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, তখন যে ইমিগ্রেশনটা হচ্ছিল তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ইমিগ্রেন্টস। আর তাদের যে সেকেন্ড জেনারেশন, তাদের যে নেক্সট জেনারেশন, তাদের মধ্যে যে একটা ক্ল্যাশ শুরু হয়েছিল, ক্ল্যাশ অফ জেনারেশনস। তো এটাও কিন্তু আমার প্রপোজালে ছিল না। তো দুটো মেজর চ্যাপ্টার আমি কিন্তু পরে অ্যাড করেছি, কারণ হচ্ছে এই চেঞ্জগুলোই আমাকে ওপেন রাখতে হয়েছিল রিসার্চ প্রপোজাল লেখার সময়। যে হ্যাঁ, আমি যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো কোনো কিছু যদি মানে মুখ্য ভূমিকা করার মানে রিসার্চের জন্য কোনো মানে পার্টিকুলার চ্যাপ্টার যদি মুখ্য ভূমিকা আমার পালন করতে পারে আমার রিসার্চের টোটাল, তাহলে আমি অবশ্যই অ্যাডপ্ট করব। তো যাক, ওইটা হয়েছিল। তো আমাকে পরে দিয়েছিল ওরা। তো রিসার্চ যখন আমার সুপারভাইজার যখন আমাকে বললো যে এই জিনিসগুলো অ্যাড করো, তাহলে তোমার একটা নিউ ডাইমেনশন দিবে তোমার রিসার্চে। তো আমি ওয়েলকাম করলাম এবং আমাকে নতুন করে পড়াশোনা করতে হলো, বাট ইট ওয়াজ ওয়ার্থ রিডিং বা ওয়ার্থ ইনক্লুডিং দিস চ্যাপ্টার্স। নেক্সট প্লিজ। হ্যাঁ, এখন রিসার্চ প্রপোজালটা কেমন হবে, ওর ওর মানে এটা কি আর এটা কেমন হবে। তো এটা প্রথমত এটা সাজেস্ট করা হয় যে 1500 ওয়ার্ডের বেশি এক্সিড না করলেই ভালো, বরং একটু শর্ট হলে আরো ভালো।
আর এখানে রিসার্চ কোশ্চেন তোমাকে রিফ্লেক্ট করতে ফার্স্ট হচ্ছে যে রিসার্চ প্রপোজালের জিনিসটা এটাই হচ্ছে যে ইন্ট্রোডাকশন আমি যাবো, তবে তার আগে বলে দিই যে মেন পয়েন্টস গুলো কি হবে। ফার্স্ট অফ অল এটা 1500 ওয়ার্ডের বেশি যাবে না, 1200, 1300, 1400, 1000 এগুলো কমন। আর লটস অফ কোশ্চেন্স ইট উইল রিফ্লেক্ট। আর দ্য কনটেক্সট অফ দ্য রিসার্চ, কনটেক্সট কথাটার মানে হলো এটা, যেমন আমি আমার কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে টাইম পিরিয়ড 80s আর 90s কে আমি চুজ করেছিলাম। আর 80s আর 90s যে পোস্ট কলোনিয়াল মানে হলো যে ব্রিটেন যখন ইন্ডিয়াকে রুল করলো এবং ছেড়ে এলো, তো ওদের যে লিগ্যাসি গুলো, এই যেমন একটা এক্সাম্পল আমি দিই এখন, যে স্যার বলা, মহাশয়, ডক্টর, এই যে এগুলো এগুলো খানিকটা লিগ্যাসি কিন্তু। এই জিনিসগুলো বা আরো অনেক আছে যেগুলো অ্যাংলোফাইল বলো, মানে লাভ ফর ইংলিশনেস, লাভ ফর ওয়েস্টার্ন লাইফস্টাইল। একটা জিনিস যে কোনো কিছু ভালো তো ওটাকে অ্যাডাপ্ট করা, আর কোনো কিছুর প্রতি অবসেসিভ হয়ে যাওয়া। সো এই যে একটা কনটেক্সট, রিসার্চের আমার কনটেক্সটটা ছিল যে এটা কি, এই যে প্রশ্ন যে আমরা যে নতুন কাপড় চোপড় পরা পছন্দ করি, নতুন মিউজিক পছন্দ করছি, তো এটা কি আমাদের অবসেসিভ, না এটা এটা একটা মানে মানে পোস্ট কলোনিয়াল এলিমেন্টস। তো এই যে এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া রিসার্চ প্রপোজালে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আমি আমি পার্টিকুলারলি কোনো সাবজেক্টের বিষয়ে বলতে পারবো না, আমি তোমাকে আমার সাবজেক্টের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসটা রিফ্লেক্ট করা দরকার আছে যে সিরিজ অফ রিসার্চ কোশ্চেন্স ইউ নিড টু থ্রো ইন দি রিসার্চ প্রপোজাল। তারপরে নেক্সট পয়েন্টটা হচ্ছে যে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউটা এখানে ইংল্যান্ডে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর ক্ষেত্রে ওইভাবে আলাদা করে লেখা হয় না। লিটারেচার রিভিউটা হচ্ছে যে মানে আমি যে ফিল্ডে রিসার্চ করছি সেই ফিল্ডে কোন কোন কাজগুলো হয়েছে, কে কি কাজ করেছে, এটা আগে এই জিনিসটা। বা আমি দেখেছি বেশ কিছু আমার বন্ধুদের রিসার্চ যারা কিন্তু একটা লিটারেচার রিভিউর একটা পুরোপুরি চ্যাপ্টার লিখে, এখানে কিন্তু চ্যাপ্টার লিখে না কেউ। আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এর কথা বলছি, এখানে চ্যাপ্টার লিখে একটা থিসিসের একটা মেজর অংশকে নষ্ট করতে চায় না। এরা চায় যে রিসার্চ রিভিউটাকে তুমি যে আর্গুমেন্টে কোনো কিছু লিখছো, মানে এভরি চ্যাপ্টারে, সেটাতে কে কি কাজ করেছে মেজর ওয়ার্কগুলোকে পয়েন্ট আউট করো। হয় তুমি সাপোর্ট করো ওদেরকে বা ওদের এগেনস্টে যাও, বাট ইউ নিড টু প্রডিউস ভেরি ইফেক্টিভ আর্গুমেন্ট। তো এটা এই জন্য লিটারেচার রিভিউটা তোমার জানা খুব দরকার আছে, যে পোস্ট কলোনিয়াল উপরে তো প্রচুর কাজ হয়েছে, বা রেসিজমের উপরে অনেক কাজ হয়েছে, ইসলামকলি অনেক লিখেছে, থ্যাচারিজম সম্বন্ধে অনেক কিছু লিখেছে, আবার ক্ল্যাশ অফ জেনারেশন এটাতে খানিকটা কম আছে, বাট স্টিল নট আনটাচড। তো এগুলো বিষয়ে তোমার ব্যাকগ্রাউন্ড নলেজটাও এই রিসার্চ প্রপোজালে রিফ্লেক্ট হতে হবে, যে ইউ নো দ্য সাবজেক্ট, দ্য কনটেক্সট। আর তোমার কাছে প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোর উত্তর তুমি রিসার্চ করার পরেই খুঁজে বার করবে। সেই জিনিসটাও এই রিসার্চ প্রপোজালে খুব মুখ্য ভূমিকা পালন করে এবং ওটাকে ভালোভাবে রিফ্লেক্ট করতে হবে। আর হ্যাঁ, এবার মেথোডোলজি, নেক্সট পয়েন্ট যে মেথোডোলজি। মেথোডোলজিটা কি? মেথোডোলজিটা হচ্ছে যে কোনো কিছু রেজাল্ট পাওয়ার জন্য কোন ওয়েতে গেলে বেস্ট রেজাল্টটা তুমি পাবে, দিস ইজ দ্য মেন মানে পারপাস অফ মেথোডোলজি। আমি আবার রিপিট করছি যে মানে সিম্পল বাংলাতে বললে যে কোনো রিসার্চের আউটকামটা, ওর রেজাল্টটা কতটা পিওর হবে বা কতটা ভ্যালিড হবে, সেটা পাওয়ার জন্য যে কোন মেথডে কোন ওয়েতে গেলে সেই রেজাল্ট আমি এক্স্যাক্টলি পাবো, কোন কোন প্রশ্নগুলো আমি তুলে ধরলে মানুষের কাছে যে উত্তরগুলো বলবে ওরা, সেগুলোতে আমি ওই ডেটাটা পেয়ে যাবো। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ মেথোডোলজি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে আমার যেটা হচ্ছে যে পোস্ট কলোনিয়ালিজমের উপর, জানি না কতগুলো ইংলিশে এখানে আছে, তবে এক্সাম্পল দিচ্ছি, হয়তো নাম শুনে থাকবে অনেকেই, কার্ল মার্কস হোক বা ফ্যানন হোক, ফ্রান্স ওমার ফ্যানন, হোমিকে ভাবা আমাদের ইন্ডিয়ান, কলকাতার গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, দিস আর দ্য মেন প্রোপোনেন্টস অফ পোস্ট কলোনিয়াল থিওরি, অর দে আর দ্য থিওরিস্ট। সো আমি কিন্তু সবাইকে ইনক্লুড করিনি, আমি করেছি ভাবাকে। কারণ হচ্ছে যে আমার যে সাইকোলজিক্যাল অ্যানালিসিস অফ দ্য ক্যারেক্টার্স অফ করেছি, সেটা কিন্তু মোস্টলি ফিটিং উইথ ভাবাস পোস্ট কলোনিয়াল থিওরি। ওই জন্য আমি এই মেথোডোলজিটা আমি অ্যাপ্লাই করেছি, যে আই নিড টু গো থ্রু দ্য মেথোডোলজিস গিভেন বাই ভাবাস সাইকো অ্যানালিসিস থিওরি যেগুলো আছে সেগুলোকে নিয়ে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য রিসার্চ প্রপোজাল, যে তোমাকে মেথোডোলজিটা বলতে হবে, যে আই ওয়ান্ট টু ম্যাপ, আই ওয়ান্ট টু
I want to write this proposal from this perspective or from this point of view. And then রিসার্চ প্রপোজাল তোমাকে রেফারেন্সও লিখতে হবে, কারণ ওখানে যখন যখন ফর এক্সাম্পল আমি যখন লিখছি ভাবার কথা, তো ভাবার কোন একটা পার্টিকুলার, সেটা একটা লিমিনালিটি হোক, সেটা একটা থার্ড স্পেস অফ এনাউন্সিয়েশন হোক, দিস আর দ্য কি টার্মস ফর ভাবাস পোস্ট কলোনিয়াল থিওরি। সো এই টার্মগুলোকে আমাকে রেফারেন্স দিয়ে লিখতে হবে যে এগুলো এটা, আর এটা কিন্তু হানিফ কুরেশির নভেলে পোস্ট কলোনিয়াল অ্যাসপেক্টে ফিটিং হচ্ছে, এবং আমি মনে করি যে ইট ইজ দ্য মোস্ট সুইটেবল for my research. You should be specific to your research only. মানে তুমি জেনারেলাইজ করতে পারো না এটাকে ফর আদার রিসার্চে এটা। আর তারপরে সেট অফ বিবলিওগ্রাফি, যে কোন বইগুলো তুমি পড়েছো, কোন বইগুলো মনে করো এই রিসার্চ প্রপোজালটা লিখেছো তুমি ওই বইগুলোতে ফলো করে, প্লাস ওই মানে এই বইগুলো আরো আরো ভবিষ্যতে এটা পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করা খুব দরকার আছে। তো দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ রিসার্চ প্রপোজাল। এই পয়েন্টগুলো মেইন পয়েন্ট, এগুলো রাখতেই হবে। নেক্সট প্লিজ। Now এটা কি দেখো, এটা writing a research synopsis. So a platform for an amalgamation of all your ideas centered to the research. Of course এটি স্বাভাবিক যে টোটাল আইডিয়াটা একটা কূপের মধ্যে ভরে দেওয়া, একটা কি বলবা, একটা box it. Present a persuasive argument with sufficient evidence of innovation and newness in your field of research. এটা একটা কি যে ইনোভেশনটা মাস্ট। হোয়াট ইজ ইয়োর্স? দ্যাটস এ বিগ কোশ্চেন। তোমার কি এখানে? হানিফ কুরেশি সম্বন্ধে অনেকে অনেক কিছু লিখেছে, বাট হোয়াট ইউ আর সেইং, হোয়াট ইজ দ্য নিউনেস ইন ইউর রিসার্চ? এটা হচ্ছে মেন মানে পয়েন্ট অফ রিসার্চ প্রপোজাল। যেই জিনিসটা তোমাকে রিফ্লেক্ট করতে হবে যে আমি এই জিনিসটা করতে চাই, আর সেটা কেমন করে করবে, সেটা ওই রিসার্চ কোশ্চেনের সাথে লিঙ্ক করে এটাকে করতে হবে তোমাকে, যেই কোশ্চেনগুলো আমি চাইছি। একটা এক্সাম্পল দিচ্ছি ছোট্ট করে তোমাদের, যে আমার ইন্টারেস্টটা কেন হয়েছিল। প্রথমত যে আমরা দেখো, তোমরা সবাই জানবে আমার মতো ব্যাকগ্রাউন্ডের সব স্টুডেন্ট তোমরা, যে আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, হিস্ট্রি পড়েছি, সোশ্যাল স্টাডিজ যাই পড়েছি, সেখানে কিন্তু ব্রিটিশ কলোনিয়াল যে হিস্ট্রি সেটা কিন্তু নেগেটিভলি পোর্ট্রে করা হয়, যে এই অ্যাট্রোসিটিস করেছে, এই মানে করে জালিয়ানওয়ালাবাগে মেরেছে, নীল কর যে ছিল, তারপরে অত্যাচার করেছে, এইসব জিনিসগুলো করে করে না মানে একটা নেগেটিভ পিকচার চলে আসে মাথায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানে তো এটা তখন একটা যখন আমরা যখন আলিগড়ে চলে গেলাম পড়াশোনা করতে, গ্রাজুয়েশন পড়ছি, তখন কিন্তু ইংলিশ লিটারেচারে পড়ে না, তখন ইংলিশ লিটারেচার মানে তো ইংলিশকে পড়তেই হয়, ব্রিটেনকে পড়তেই হবে, শেক্সপিয়ার হোক, কিটস হোক, ওয়ার্ডসওয়ার্থ হোক, আর যতগুলো রাইটার আছে সব তো পড়তেই হয়। মানে মেন যেটা ইংলিশ লিটারেচার, তো ইংলিশ লিটারেচারকে পড়তেই হবে। তো ওখানে গিয়ে খানিকটা আমাদের যে প্রিভিয়াস যে নোশনটা ছিল ব্রিটেন সম্বন্ধে, সেটা খানিকটা স্কিপ হয়েছিল আমার পার্টিকুলারলি। এবার যখন এমএ ফাইনাল করলাম, তখন তারপরে যখন হানিফ কুরেশিকে পড়লাম, তখন দেখলাম যে ওর যে এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে প্রথম নভেলটা আমি পড়েছিলাম দ্য বুদ্ধ অফ সাবারবিয়া, খুব ভালো নভেল, খুব ডেবি নভেল মানে হানিফ কুরেশির। তো এই নভেলটা যখন পড়লাম, তখন আবার ওই জিনিসগুলো আমার ব্যাক করে গেল, যে ব্রিটেন এইভাবে ইন্ডিয়ানদের উপরে এরকম করেছে। আবার ব্রিটেনও যা হানিফ কুরেশি ব্রট আপ হচ্ছে ব্রিটেনে, বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ব্রিটেন। তো এখানে যখন ওই রেসিজমটা ফেস করেছে ও, তখন আবার জিনিসগুলো রিফ্রেশ হয়ে গেল আমার মাইন্ডে। তো এটা কেন? তার মানে কি এটা কি ওদের হেট্রেড এগেন্স্ট দ্য ইস্ট অর হেট্রেড এগেন্স্ট দ্য এজিয়ান্স? এই প্রশ্নটা জেগে গেল। তো এটা আমার মেন প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দিস, এই রেসিজম কেন এখনো? এটা তো চলো যে আমরা ইস্টার্ন মানুষ, আমরা পিছিয়ে পড়া, তো আমাদেরকে মানে স্লেভ হিসেবে ট্রিট করেছে, আফ্রিকানদের স্লেভ হিসেবে ট্রিট করেছে। বাট হোয়াট আর দোজ হু আর ইকুয়ালি রানিং or parallelly running with them, তারা কেন রেসিজম ফেস করবে? তো there is a serious concern মানে about this problem. তো এই জিনিসটা আমি রিফ্লেক্ট করলাম। এই জন্য একটা খুব মানে এই সেন্ট্রাল কোশ্চেনটি হচ্ছে এটা, যে why this kind of treatment, whether it is in India or in Britain, the problem exists. So এটা ওয়েস্ট এগেন্স্ট দ্য ইস্ট or white against the black, এই ধরনের বাইনারি একটা সেট চলে এলো। তো আমি সিম্পল করে বলার চেষ্টা করছি জিনিসটা, তোমরা বুঝবে জিনিসটা। তো এই নিউনেসটাকে ফুটাতে গিয়ে এ সাফিসিয়েন্ট এভিডেন্স মানে দিলাম, যেটা প্রোভাইড দ্য সাফিসিয়েন্ট এভিডেন্স ফর কন্ডাক্ট রিসার্চ, হানিফ কুরেশির নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ অ্যান্ড এসেস। আর বাকি আমরা নিউজ পেপার কিছু আর্টিকেল করলাম, বিবিসি ওয়ার্ল্ডের, গার্ডিয়ান্সের, টাইমসের ভালো ভালো আর্টিকেল, যেগুলো মানুষ নিজের
এক্সপিরিয়েন্সকে শেয়ার করেছে যে তাদের সাথে রেসিজম কেমন হয়েছে। তো এই রেসিজমটা কেন, এই জিনিসটাকে মানে মানে এর এর ব্যাকগ্রাউন্ডে এর এক্সাম্পল গুলো সবগুলো তুলে দিয়ে তখন এটাকে প্রেজেন্ট করা। এটা হ্যাঁ, আরেকটা জিনিস যে বি ক্লিয়ার, কনসাইজ, কোহেরেন্ট, কানেক্টেড থাকবে এবং কম্পেলিং। কম্পেলিং হচ্ছে এখানে মানেটা হচ্ছে যে দে উইল বি ক্যাপটিভেটেড, যেন তারা বাধ্য হয় ভাবতে। রিসার্চ যখন তোমার রিডার্স মানে এখানে কিন্তু পার্টিকুলারলি ওদেরকে বলা হয় যারা এক্সপার্টস ইন ইউর ফিল্ড অর ইন দি ফ্যাকাল্টি, যে তারা তাদেরকে তাদেরকে যেন সরি কেউ হাত তুলছে মনে হচ্ছে, আমি ঠেকে গেল। নেক্সট প্লিজ। জাস্ট হ্যালো, 1 মিনিট, আমি স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করছি, কিছু একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবার কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ জি জি, এরপরে নেক্সটটা। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে তারপরে আমরা চলে আসবো দ্য বডি অফ দ্য রিসার্চ প্রপোজাল, যেটা একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হবে অফকোর্স অ্যাজ ইউজুয়াল। তো একটা পাঞ্চ লাইন অর ইটস লাইক মানে যেটা ক্যাচিং হবে, হ্যাঁ, যে যেমন এটা এটা একটা শুরু হতে পারে একটা রিসার্চে যে টাইটেল যেরকম শুরু হয়, যেটা মানে একটা মানে পুরো আইডিয়াটা একটা মানে একটা কুয়োর ভিতরে রেখে মুখটা বেঁধে দেওয়া, এরকম এরকম যেন হতে হয় জিনিসটা, রিসার্চ প্রপোজালটা এটা। আর যার ইন্ট্রোডাকশনটা হবে টাইটেলের মতো একটা কোনো কিছু দিয়ে, যেটা পাঞ্চ লাইন। It should begin with a punchline catching the interest of the readers. It should clearly reflect the research goal, and the reader should realize your dedication and passion for the topic. Yes. এটা হচ্ছে যে তুমি কতটা ইন্টারেস্টেড সেটা কিন্তু তোমাকে রিফ্লেক্ট করতে হবে, যে তুমি তুমি সত্যি এখন কি হয় একটা জিনিস বলি, যে অনেক অনেক আছে, অনেক মানে হায়ার এডুকেশন আসছে যারা কান্ট্রিতে থাকতে চাইবে বা কোন রকম করে পৌঁছে যাও চলো ওখানে, এই ধরনের চিন্তা ভাবনাটা আমি কোনোভাবে কাউকে এনকারেজ করব না। তো এটার জন্যই কিন্তু ওরা আজকাল মানে আমার দুইবার ইন্টারভিউ হয়েছিল আমার মনে পড়ে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস সুপারভাইজার, আর ডক্টরাল কলেজ থেকে আমার ইন্টারভিউ হয়েছিল। যে মানে আমি তখন কাজ করতাম, আমি ফুল টাইম লেকচারার। তো আমার এই ইন্টারেস্টটা আমি আমি এত কোথায় সময় পাই, কারণ এখানে ফুল টাইম লেকচার মানে যথেষ্ট এনগেজমেন্ট থাকে করতে হয়, যে আমি এত কিছু পড়বো বা লিখবো। তো ওই জন্য দুইবার ইন্টারভিউ হয়েছিল, এবং এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, এটা কিন্তু চেক করার জন্য তোমার যে টু নো যে তোমার প্যাশন আছে, তো তোমার মধ্যে সেই ইন্টারেস্ট আছে, তুমি কি নিজে লিখছো। আচ্ছা, আর একটা জিনিস কি হয় যে অনেক সময় কি হয় যে পয়সা দিয়ে অনেক লিখিয়ে নেই, এবং সেই ক্ষেত্রে ধরা পড়ে যায় ওরা। ওরা কেমন করে ধরা পড়ে যে আহ, ওরা ওই নলেজটা থাকে না, এমন কিছু প্রশ্ন ওরা সেট করে যে যেগুলো উত্তর তুমি না পড়লে, ব্যাকগ্রাউন্ড না জানলে তুমি বলতে পারবে না। হ্যাঁ, তো আমি আমি আমার ইন্টারভিউ হলো মানে এটা তো মানে সিলেকশনের সময় ইন্টারভিউ হয়েছিল দুইবার। আর ফাইনালি সেটা আমি পরে শেয়ার করছি যে আমার এক্সপিরিয়েন্সটা যে কি হয়েছিল। তো আমি এটা শেষ করার পরে করছি ওটা। তো ওটা জানতে চাই ওরা যে কতটা তুমি কিউরিয়াস, মানে এই রিসার্চ মানে রিসার্চ টপিক নিয়ে বা প্রপোজাল নিয়ে, সেটা তোমাকে অবশ্যই রিফ্লেক্ট করতে হবে ইন্ট্রোডাকশনেই। হ্যাঁ, যে এবং এর আউটকামটা কি হবে, কি মানে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রেজাল্ট অর আউটকাম অফ দিস রিসার্চ, এই জিনিসটা খানিকটা ছোট্ট করে তোমাকে রিফ্লেক্ট করতে হবে ইন্ট্রোডাকশনে। নেক্সট প্লিজ। রিসার্চ প্রবলেমটা হচ্ছে এটা যে কোনো কিছু কেন ঘটে, হ্যাঁ, আর এই জিনিসটা কেন কেন রেসিজমটা হচ্ছে। আর আই শুড বি ভেরি স্পেসিফিক ইন মাই রিসার্চ দ্যাট কেন রিসার্চ, কেন এটা হচ্ছে। আমার আমার প্রশ্নটা ছিল যে ইসলাম তো প্রোপোগেট পিস, মানে পিসকে প্রোপোগেট করে, এখানে ভায়োলেন্স কেন হচ্ছে, এই যে প্রশ্নগুলো, হ্যাঁ, রেসিজমটা কেন হচ্ছে, ব্ল্যাকসদেরকে কেন, একটা টিচার মানে
একজন টিচারকে থুতু দিয়েছিল স্টুডেন্টরা, রাস্তাতে যাচ্ছিল। তো এই রেসিজম, এটা কেন হলো? এই হেট্রেডটা কেন? এই প্রশ্নগুলো আমি তুলে ধরেছিলাম। তো আর এটাকে তুলে ধরার পিছনে যে রিলেটেড কিছু স্টাডি দরকার, যেমন সোশ্যাল স্টাডিজ। আমি যেমন সোসাইটিকে ইনক্লুড করেছিলাম, ইকোনমিক্স প্রবলেম, আর কারাই করেছিল এই থুতুটা বা রেসিজম শিকার কারা হয়, এবং এই রেসিজম মানে ব্ল্যাকসদেরকে বা ইন্ডিয়ানদেরকে বা আউটসাইডারদেরকে, ফরেনারকে অন্য চোখে যে দেখা হয়, তো কারা দেখে, কোন সেকশন অফ দ্য সোসাইটি দেখে। সো এই ধরে এগুলো হচ্ছে রিলেটেড স্টাডি, যেগুলো তোমাকে রিফ্লেক্ট করতে হবে বা করে। হ্যাঁ, তারপরে ওই যে বললাম এর আগে যে মেথোডোলজি, মেথডসটা কি, যেমন সবাই কিন্তু রেসিজম করে না, সবাই করে না, কারা করে। ও এই কারা করে এইটা বার করার জন্য দ্য ওয়ে ইউ নিড টু গো থ্রু ইট মানে উইল বি ডিসাইডেড বাই মেথোডোলজি। এই মেথোডোলজিটা কোনটা অ্যাপ্লাই করলে তুমি তোমার তোমার টার্গেটে পৌঁছতে পারবে, যে মানে আসল কারণটা জানতে পারবে, তার জন্য মেথোডোলজি দরকার। তো এই মেথডসটাকে স্পেসিফিক হতে হবে যে আমি এটাই করতে চাই। আমি যেহেতু সাইকোলজিক্যাল বিষয়ে, সাইকোলজিক্যাল অ্যানালিসিসে যাচ্ছি, অতএব আমি ভাবার সাইকোলজি থিওরিটাই অ্যাপ্লাই করব। এটা কোনো আমি এটা কোনো আমি গায়ত্রীর ওই ডিফারেন্ট কাস্ট অফ, যে ওর যে মেন বেসিস, সেটা কিন্তু কাস্টিজমের উপরে। ওখানে কিন্তু মানে সুপেরিয়ার অ্যান্ড ইনফেরিয়ার যে ক্লাসটা আছে, সেটা কিন্তু কাস্টিজমের উপরে। নট উইথ দ্য ফরেনার্স অ্যান্ড দ্য নেটিভস, নট উইথ দ্য নেটিভস অ্যান্ড নন নেটিভস ইন ব্রিটেন অর ইন আমেরিকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটস। তো এগুলো কিন্তু ওখানে নয়। ফ্রান্স ফ্যানন ওমার, যে মার্টিনিকের যে, যিনি সব মানে প্রথম হচ্ছেন মানে মোস্ট মানে পাওয়ারফুল প্রোপোনেন্ট অফ পোস্ট কলোনিয়ালিজম, Franz Omar Fanon. He was brought up in France, originally from Martinique. তো ওনার যে থিওরি গুলো, সেগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কমপ্লিট। যে ব্ল্যাক কিভাবে এখনো পর্যন্ত, যে জর্জ ফ্লয়েডের কেসটা হলো আমেরিকাতে, এখনো যে ব্ল্যাকসরা এখনো অনেক কাজে ডেফরাইড, এটা এখনো রিফ্লেক্ট করছে। তো সেই যুগ থেকে আজ অব্দি এটাও সত্য কথা, যেটা হয়ে আসছে। তো এই জিনিসগুলো মেথোডোলজিটা কোনটায় ব্যবহার করবে, সেটা খুব বড় ভূমিকা পালন করে একটা রিসার্চ অ্যাকসেপ্ট হওয়ার পিছনে এনি ইউনিভার্সিটিতে। তারপরে আরেকটা জিনিস, যেটা লাস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তুমি যখন রিসার্চ প্রপোজাল লিখে পাঠাবে, কেন ওরা ইন্টারেস্টেড হবে, ওয়াই ওয়াই দে আর কনসার্ন, ওয়াই শুড বি কনসার্ন অ্যাবাউট দ্যাট রিসার্চ প্রবলেম। তো ওই জন্য তোমাকে এটাকে বলা হয় যে, মানে কিছু কমার্শিয়াল টার্মে বলা হয় যে বিএসপি, বেস্ট সেলিং পয়েন্ট। এই বিএসপিটা তোমাকে এখানে রিফ্লেক্ট করতে হবে যে হ্যাঁ, এটা খুব দরকার আছে, এবং উই শুড হ্যান্ডেল অর ট্যাকেল ইট টুগেদার। সেটা গ্লোবাল ওয়ার্মিং হোক, বা কালচারাল মানে ক্ল্যাশ হোক, বা রিলিজিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, সেই জিনিসগুলোকে পুরোপুরি ভাবে আমাদেরকে সবাই ট্যাকল করতে হবে। এই জন্য আমি একা পারবো না, আমার সাথে মানুষকে যোগদান করেই আমরা এই জিনিসটাকে একসাথে ফেস করতে পারবো। নেক্সট প্লিজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিসার্চ, এটা রিফ্লেক্ট করতে হবে যে মানে এই যে রিসার্চটা করতে চাচ্ছ তুমি, ওয়াই। আমি যেমন যে কথাটা শেয়ার করলাম সবার সাথে, সেটা হচ্ছে এটা, যে আমি এটাই আমার মাথায় ফ্রেশ হয়ে গেল আবার নতুন করে সাইকোলজিতে, যে এটা হেট্রেডটা আফটার এমএ। স্কুল লাইফে খুব পড়েছি ইতিহাস, তো সেখানে দেখেছি যে ইন্ডিয়ান হিস্ট্রি, যে ব্রিটেনকে কিভাবে পোর্ট্রে করছে, বা ব্রিটিশ এম্পায়ার কিভাবে রুল করেছে ইন্ডিয়াকে। তো সেই জিনিসগুলো রিফ্রেশ হলো। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ মাই রিসার্চ। তো এই জিনিসটাও রিফ্লেক্ট করা দরকার আছে, যে তুমি ইন্টারেস্টেড কেন হলে এই টপিকে, এটা তোমাকে বলতে হবে। তো এটা এক্সপ্রেশন অফ ইউর ইন্টারেস্ট অফ দ্য টপিক, যে কেন। তারপরে একটা ডিটেলড এক্সপ্লেনেশন অফ দ্য রিসার্চ প্রবলেম হুইচ ইউ মেনশন ইন দি ইন্ট্রোডাকশন, যেটা রিসার্চ প্রবলেমের কথা বলেছো ইন্ট্রোডাকশন, ইন দি সেন্স অফ রিসার্চ প্রপোজাল, বা ওভারঅল যে রিসার্চ প্রবলেমটা পোজ করছো তুমি, সেটা সম্বন্ধে তোমাকে বলতে হবে। আর কোন ওয়েতে এটা মুভ করবে, প্রোভাইড এ ক্লিয়ার ম্যাপিং অফ দ্য রিসার্চ ইনক্লুডিং দ্য ডেসক্রিপশন অফ দ্য মেজর ইস্যুস অ্যান্ড প্রবলেমস। এই জিনিসগুলো তোমাকে পুরো তুলে ধরতে হবে নেক্সট নেক্সট প্যারাগ্রাফে। তারপর ফোকাস অন দ্য রিসার্চ কন্ট্রিবিউশন টু দ্যাট এরিয়া সাবজেক্ট, যেটা একটা লিটারেচার রিভিউ বলবো তোমাকে, যে এই সাবজেক্টে বা এই ফিল্ডে কে কি করেছে বা কে কি করেনি, বা বা কে কি করলো তো কতটা করেছে। এই জিনিসগুলো তোমাকে খানিকটা না, পুরোপুরি ভাবে দিতে হবে। এবং তুমি কি করতে চাইছো, নিউনেসটা কি তোমার, সেটাও রিফ্লেক্ট করতে হবে। প্রোভাইড এ ক্লিয়ার আউটলাইন অফ দ্য রিসার্চ উইথ রেলেভেন্ট বাউন্ডারিজ, এর বিয়ন্ডে যেতে পারবে না তুমি। এর মানেটা কি? এটার মানে হচ্ছে এটাই, যে যখন আমি ফর এক্সাম্পল আমি যখন ইসলামকে নিয়ে লিখবো, তখন আমার লিমিটেশনটা হচ্ছে যে মাই পার্সপেক্টিভ অফ রাইটিং দিস চ্যাপ্টার টু দ্য সোসাইটাল অর পলিটিক্যাল ইসলাম।
not the theological Islam. I'm not telling them about the theology. What Quran and Prophet says about Islam, I'm not going to say these things. I'm going to say that how Islam, from the Quranic point of view, as well as from Prophet's point of view, has been represented in the British society, and how the deprived sections of the society, particularly the Asians, South Asian immigrants, কেমন করে এই আইডেন্টিটিকে ওরা গ্রহণ করেছে, এবং এটা করতে গিয়ে কেউ এক্সট্রিমিস্ট হয়ে গেছে, কেউ রেডিকালাইজড হয়ে গেছে, কেউ অন্যদিকে চলে গেছে, কিন্তু স্টিল এই ইসলামের সাথে জুড়ে থেকে গেছে জিনিসগুলো। তো এই জিনিসটাকে রিফ্লেক্ট করা খুব ভালোভাবে দরকার আছে, এবং এটি হচ্ছে তোমার বাউন্ডারিজ, যে ইউর বাউন্ডারি ইজ জাস্ট দ্য পলিটিক্যাল এন্ড সোসাইটাল লেভেল, নট ইন দ্য থিওলজিক্যাল লেভেল। ওই জন্য তোমাকে থিওলজি ডিসকাস করার দরকার নেই এখানে, জাস্ট টাচ ইট, যে এই জিনিসটা আছে, এইটাই এখানে রিফ্লেক্ট করছে না, অতএব এটা ইসলামের দায়রেতে নয়, ইসলামের বাউন্ডেশনে নয়, অ্যান্ড আই এম নট গোয়িং বিয়ন্ড দিস পয়েন্ট। এই জিনিসটা তোমাকে এভাবে ব্যাখ্যা করতে হবে। আর আরেকটা জিনিস, যে এক্সপ্লেন দ্য কি কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশনস ইফ নেসেসারি। অনেক টার্ম আছে যেগুলো পার্টিকুলার টার্ম, যে টার্মগুলো তোমাকে ডিফাইন করতে হবে, এবং ওই টার্মটা যদি ডিফাইন না করো তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে না অনেকটা। হ্যাঁ, যেমন করে বলি, যেমন যেমন একটা বলি, যে ভাবার একটা কনসেপ্ট আছে লিমিনালিটি। এখন লিমিনালিটি কোনো এমন কোনো ওয়ার্ড ছিল না একসময়তে, বা থার্ড স্পেস অফ এনাউন্সিয়েশন, বা তোমার ওই কি বলে হাইব্রিড ক্যারেক্টার। সেই জিনিসগুলো না ছোট ছোট করে কিছুটা তোমাকে প্রয়োজন হলে ওখানে ব্যাখ্যা করতে হবে, যে এই কনসেপ্টের মানে কিন্তু এটা, লিমিনালিটি মানে হলো এটা। আমি কিন্তু আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ডের পার্সপেক্টিভ কথাটা বলছি, তোমরা যারা যে ব্যাকগ্রাউন্ডের আছো তোমরা জিনিসটা বুঝে নাও। যদি যদি এটা কোনো প্রশ্ন থাকে তো আমি আমার ফিল্ড হলে আমি তো হোপফুলি আমি ট্রাই করবো উত্তর দেওয়া। না হলে তোমাদের যে আরো যারা রিসার্চ একাডেমিকে যুক্ত আছে, বা যারা তোমাদের সিনিয়র, তাদের সাথে কনসাল্ট করে নিও জিনিসটা। আমি এরপরে বলছি নেক্সট প্লিজ। লিটারেচার রিভিউ, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। লিটারেচার রিভিউটা কি জিনিস এখানে দেখো, এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিসার্চ ইজ ম্যান্ডেটরি টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট দ্য টপিক। অফ কোর্স, to bring out the originality of your research, you must demonstrate that you have enough subject knowledge or about the previous research conducted in the same area of proposed research. ঠিক আছে? তো ভেরি সিম্পল, এখানে কোনো এক্সপ্লেন করার কিছু নেই, যে তোমার এই জিনিসটাই তোমাকে রিফ্লেক্ট করতে হবে, যে তুমি তুমি কি বলতে চাও, কে কি বলেছে, আর এই ফিল্ডে কে কি কাজ করেছে, কোন কথাগুলো বলতে পারেনি যেগুলো তুমি বলবে, হোয়াট ইজ দ্য নিউনেস অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনোভেশন ইন ইউর রিসার্চ। আর এটাকে রিফ্লেক্ট করে তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড এই জিনিসটাই দিতে হবে, যে হ্যাঁ রেসিসিজম সম্বন্ধে এই কাজ হয়েছে, কিন্তু এইভাবে কেউ বলেনি, বা এতগুলো। যেমন আমারটা ছিল যে হানিফ কুরেশি অনেকটা একটা মানে কি বলবো, একটা খুব বড় মানে রাইটার, এখানে অবশ্য একটা বড় রাইটার, আর ওর প্রচুর কাজ আছে, কিন্তু কিছু লিমিটেড মানে নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ বা স্ক্রিন প্লেস নিয়েই কাজ হয়েছে। ওর বাকি এসেস গুলো আছে, শর্ট স্টোরিজ আছে, বা আরো অন্যান্য ওর মানে ওই কি বলে ওটাকে, ওই ট্রাভেল রাইটিং আছে, যেগুলো নিয়ে অনেক কিছু টাচ করেনি। তো আমি ওই জিনিসগুলো ইনক্লুড করছি। তো এটা একটা কাইন্ড অফ ইনোভেশন ইন রিসার্চ, যে আমি এটা নিউনেস ইন টু মাই রিসার্চ, যে আমি এই জিনিসগুলো ইনক্লুড করেছি। তো এগুলো তোমরা রিফ্লেক্ট করতে পারবে রিসার্চ প্রপোজালে, যে এই জিনিসগুলো আমি টাচ করতে চাই। ইন এ নাটশেল, assess and evaluate the findings of previous researches and their methodologies. হ্যাঁ, ওটা ছাড়বে না, methodology is a must, যে আমি এই ওয়েতে আমি যেতে চাই। And accordingly, highlight your own contribution to fill the gaps or newness to the existing research. Very simple. I don't think I need to explain these things. Next, please. And the framework and the methodology. এটা একটা এটা ওয়ান ওয়ে আদারে কিছুটা আলোচনা করে ফেলেছি, তাও আবার পুরোপুরি বলি জিনিসটা, যে এটা একটা ওয়েল অর্গানাইজড হতে হবে, আর লজিক্যালি লিঙ্কড হতে হবে, ছন্ন ছাড়া হলে হবে না। কিন্তু এটা একটু চকমকে হতে হবে, যে কোনো ধরনের ইরেলেভেন্ট কথাবার্তা এখানে লেখা যাবে না এই রিসার্চ প্রপোজালে। ভেরি ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ। আর এটা করতে গেলে তোমাকে অবশ্যই গ্রামাটিক্যাল খুব ভালো হতে হবে, আর কনটেক্সটে কোন একটা পার্টিকুলার টার্ম যেটা ওই জিনিসটাকে ব্যাখ্যা করবে সেটা তোমাকে প্রডিউস করতে হবে। ওটার তুমি সিনোনিমস বা অ্যান্টোনিমস ইউজ করে ওটা চেষ্টা করবে অ্যাভয়েড করে ওটাকে লেখা, যে সিনোনিমস বা অ্যান্টোনিমস পার্টিকুলার ওয়ার্ডটাকেই ব্যবহার করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে ভাবার লিমিনালিটি।
লিমিনালিটি হচ্ছে একটা, যদি সিম্পল ভাষাতে বলা হয় যে একটা লিমিনাল স্পেস, মানে লিমিটেড স্পেস যদি বলা যায়, তো তুমি লিমিটেড বলবে না, ওখানে লিমিনালিটিটা ব্যবহার করতে হবে। তো এটাই হচ্ছে, এই জিনিসটাকে মানে ভালো করে রিফ্লেক্ট করতে হবে। এটা কি, এটা কি প্রমাণ করে যে তোমার নলেজ আছে এই টপিকের উপরে, বা এই টপিকের উপরে তোমার মানে দক্ষতা আছে, তুমি পারবে করতে। এই জিনিসটা রিফ্লেক্ট করে এই প্রপোজালের মাধ্যমে বা এই জিনিসগুলোকে নিয়ে। রিসার্চ ফ্রেমওয়ার্ক অ্যান্ড মেথোডোলজি শুড ডাইরেক্টলি অ্যাড্রেস দ্য রিসার্চ প্রবলেম। হ্যাঁ, ওই যে বললাম তোমাদেরকে যে কোন একটা উত্তর পাওয়ার জন্য কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে তুমি, যেন ওই উত্তরটা পাও, বা তোমার যে রিসার্চ করছো সেই আউটকামটা যেন তোমার মনোভূত হয়, তার জন্য যে মেথোডোলজিটা সেটা খুব ইম্পর্টেন্ট। আর রিসার্চ ফ্রেমওয়ার্কটা হচ্ছে এটা যে আমি এই লিমিটেশনের মধ্যেই থাকবো, আর এই স্পেসিফিক জিনিসগুলোই বলবো, আর এর বাইরে যাব না, কারণ বাইরে গেলে ওর রেজাল্টটা অন্যরকম আসবে। আর ওই রেজাল্টটাকে আমার মন মতো পাওয়ার জন্য আমাকে এই রিসার্চ ফ্রেমওয়ার্কটা আর মেথোডোলজিটা খুব স্পেসিফিক হতে হবে। এই জিনিসটাই আমি বলার চেষ্টা করেছি। This section should emphasize the originality of the research findings and the validity of the methodologies used in research process. Validity and originality, these are key terms in research proposal. তো এই জিনিসগুলোকে হাইলাইট করতেই হবে তোমাকে, যে দিস ইজ মাই ওন মানে ইনোভেশন, বা আমি জিনিসটাই ফাইন্ড করতে চাই যে কেন রেসিজমটা হচ্ছে। এত এডুকেশন হওয়ার পরেও আমি জানি যে লোয়ার ক্লাস বা লোয়ার ওয়ার্কিং ক্লাস মানুষেরা খানিকটা ডেপ্রাইভ থাকে, ওরা বেশি টার্গেট করে ইমিগ্রেন্টদেরকে, কিন্তু ওরা কেন করে এই জিনিসটা রিসার্চ করতে গেলে তখন তোমাকে আদার মেথোডোলজিও ব্যবহার করতে হতে পারে, সেটা তখন ওইখানে হাইলাইট করতে হবে রিসার্চ প্রপোজালে, যে এই জিনিসটা আমি বার করতে চাই, এই মেথোডোলজি এটা, এরপরে যদি কোনো কিছু থাকে সেটা আমি রিসার্চ করতে শুরু করতে পারলেই তখন আমি এটা খুঁজে বার করতে পারবো। এই জিনিসটা এখানে দিতে হবে। You have to state that why a particular methodology is suitable for investigating research problem, যে জিনিস আগেই বললাম আমি, যে কোন ওয়েতে গেলে আমি আউটকামটা হবে। You should mention the shortcomings or limitations that a particular methodology you tend to address the research problems. হ্যাঁ, আর একটা জিনিস, এই জিনিসটা খানিকটা তোমার মানে এটা বেশি ইউজ হয়, লাস্ট পয়েন্টটা সোশ্যাল স্টাডিজ এর ভিতরে, যে কোনো যেমন আহ, যেমন এক্সাম্পল দিলে দেওয়া যেতে পারে এরকম, যে ওবিসিটি যেটা হচ্ছে আমাদের সোসাইটিতে, ওবিসিটির কারণগুলো কি কি, আর কোন পার্টিকুলার এজে হচ্ছে, ওদের কেন হচ্ছে। তো যত বেশি স্পেসিফিক হবে তত বেশি তোমার তোমার প্রশ্নগুলো যে তৈরি হবে মানুষকে প্রশ্ন করার জন্য, যে ডেটা কালেকশন করার জন্য, সেই প্রশ্নগুলোর লিমিটেশনটা কি, বা এর এর শর্টকামস গুলো কি কি হতে পারে, সেগুলো ওখানে রিসার্চ প্রপোজালে লিখতে হবে। আমাদের ক্ষেত্রে আমার কিন্তু ডেটা কালেকশন ছিল না, কারণ আমাদের এটা বেস্ট হচ্ছে কিন্তু লিটারেচার ব্যাকগ্রাউন্ডের, যদিও সোসাইটাল বা পলিটিক্যাল কিছু ইন্টারফেয়ার হয়েছে, ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এটা, কিন্তু এটা কিন্তু মেন ফোকাসটা ছিল হানিপুরের লিটারেচার, নভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। ওই জন্য আমি ডাইরেক্ট আমার লিমিটেশনটা এটা, হ্যাঁ আমার লিমিটেশনটা যে আমি ডেটা কালেকশনে যাব না, আদারওয়াইজ ইট উইল গো টু দ্য সোসাইটি, মানে এটা হবে তোমার মানে হিউম্যানিটিজ এর রিসার্চ ইন এ সোসাইটাল পয়েন্ট অফ ভিউ বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে। ওই জন্য আমি এখানে আমার শর্টকামিংসটা বা লিমিটেশনটা এটাই, যে আই এম নট গোয়িং টু কালেক্ট দ্য ডেটা, মানে কারা রেসিজম করে, কোন মানুষগুলো খারাপ ব্যবহার করে, তাদের এইজটা কি, বা তাদের 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 সোসাইটাল কোন কোন মানে ওয়ার্কিং কোন ক্লাসে বিলং করে ওরা সোসাইটির, সেই জিনিসগুলোকে আমি আর ওগুলার যাইনি আমি। এর কারণটা হচ্ছে যে আমার লিটারেচারকে আমি রিফ্লেক্ট করছি, নট দ্য সোশিওলজি অর নট দ্য পলিটিক্যাল স্টাডিজ। তো এই জিনিসটা আমি, কেউ যদি এই প্রশ্নটা করে আমি তখন এটা আরো অন্যভাবে বলার চেষ্টা করব, বাট মেন মূল কথাটা এটাই যে শর্টকামিংস এন্ড লিমিটেশনটা খানিকটা রিফ্লেক্ট করো রিসার্চ প্রপোজালে, যে আমি এর বাইরে যাব না, এটাই। নেক্সট প্লিজ। নেক্সট প্লিজ দিলরুবা। হ্যাঁ, নেক্সট হবে। হ্যালো, হ্যাঁ নেক্সট। হ্যাঁ জান্নাত, এই টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে, একটু ওয়েট করুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কনক্লুশন, এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর এন্টায়ার রিসার্চ স্টাডি which would be better limited to 1 or 2 paragraphs. এর বেশি করতে যাওয়ার দরকার নেই। You should state why is your research so unique, important and worth investigating. হ্যাঁ, এটাই মানে ভেরি ইউজুয়াল থিং, এটা যে কনক্লুশন এটাই। হ্যাঁ, পারপাস অফ দ্য রিসার্চ এন্ড হাউ ইট
tries to address the research question should also be clearly stated in this section. তো কনক্লুশন এটাই যে হ্যাঁ আমি এটা রিসার্চ করতে চাই এবং এটা এই জন্য ইম্পর্টেন্ট, ইউনিক এটা, কারণ এই ধরনের রিসার্চ এর আগে হয়নি। তো আমি মনে করি এটা এই রিসার্চটা একটা নতুন পাথ ওয়ে দিবে ফর দ্য আপকামিং একাডেমিক রিসার্চ ফর ফার্দার ইনোভেশন। আর এই জন্য আমি মনে করি এই রিসার্চটা খুব ইম্পর্টেন্ট ফ্রম দিস পয়েন্ট, ফ্রম দিস পার্সপেক্টিভ, এইভাবে জিনিসটা লিখতে হবে। আর আর এই রিসার্চটা করলে একটা উইল বি ওয়ান স্টেপ অ্যাহেড ইন দিস ফিল্ড অফ স্টাডি। এই জিনিসটাকে রিফ্লেক্ট করতে হবে এখানে, একটা নতুন স্টেপে জিনিসটা পৌঁছবে। তো এটা করা দরকার আছে, এইভাবে জিনিসটাকে কনক্লুশনটা এইভাবে শেষ করতে হবে। নেক্সট প্লিজ। সাইটেশনটা এটা এগুলো কমন জিনিস, এগুলো আমি যেহেতু রিসার্চ প্রপোজাল কেমন করে লিখতে হবে সেটার উপরে পুরো লিখেছি তাই এটা দিয়েছি। যে সাইটেশন হচ্ছে একটা বিবলিওগ্রাফি, একটা রেফারেন্সেস, যেগুলো কিছু বডিতে দিতে হবে, কিছু ফুটনোটসে লেখা যেতে পারে, আবার শেষের বেলাতে বিবলিওগ্রাফির যে লিস্ট সেটাও দিবা, যে আমি এখান থেকে জিনিসগুলো পড়াশোনা করে আমি এগুলো লিখেছি। একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ হচ্ছে রিসার্চ মানে হলো যে মানে ইউ হ্যাভ টু মেক এ রেফারেন্স, তোমাকে রেফারেন্স করতেই হবে। আর উইদাউট রেফারেন্সে ইট উইল বি এ সিম্পল আর্টিকেল দ্যাট ইউ রাইট ফর নিউজ পেপার। ঠিক আছে, আর একটা নিউজ পেপার আর্টিকেল থেকে রিসার্চ প্রপোজালটা এটাই পার্থক্য যে ইউ হ্যাভ টু প্রডিউস দ্য রেফারেন্সেস অ্যান্ড সাইটেশন দ্যাট ইউ আর সাইটিং দিস পেপার্স অর আর্টিকেলস অর এনি আদার পিস অফ একাডেমিক সোর্সেস। তো এটা দরকার আছে। Citation দুই ধরনের, একটা reference and bibliography. Reference is written along with the main body and it is about the sources directly quoted in the body of the work, whereas bibliography is separate section in the work. I think everybody is aware. The whole process of citation has to follow a specific format based on the requirement of the particular course. এটা ডিপেন্ড করে যে মেডিসিনস, ইঞ্জিনিয়ারিং ওদের জন্য আলাদা সাইটেশন হয়, সায়েন্সের জন্য আলাদা হয়, আর্টস অ্যান্ড হিউম্যানিটির জন্য খানিকটা আলাদা হয়। আর ব্রিটিশ স্টাইল একটু আলাদা আমেরিকান স্টাইল থেকে। তো এটা তোমার সুপারভাইজার যে যার সাথে যোগাযোগ করবে সেই বলে দেবে ঠিক মতো যে কিভাবে করতে হবে। আর আরেকটা জিনিস যে কিছু ইউনিভার্সিটির পার্টিকুলার ওয়ে অফ ডুইং দ্যাট ওটাও থাকে। তো ওটা তোমার এখন করার দরকার নেই, বাট যদি কারো এরকম করে ইউনিভার্সিটিতে পাঠাও ওখানে ওই জিনিসটা ওপেন করে দিবে যে মানে আই ডিড দিস অর আই হ্যাভ ডান দিস ইন দিস ওয়ে, সো জাস্ট গাইড মি অর মানে হেল্প মি ফাইন্ড আউট এনি আদার ওয়ে ইট ইজ সুইটেবল ফর দ্য রিসার্চ অর নট। তো এটাও ওইভাবে বলবে। নেক্সট প্লিজ। হ্যাঁ, আর একটা রিসার্চ প্রপোজাল একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফর স্টার্টিং ইউর রিসার্চ জার্নি। অ্যানাদার ওয়ান ইজ মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি মনে করি, যেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। পার্সোনাল স্টেটমেন্টটা হচ্ছে যে এটা ইট শুড নট এক্সিড 2 পেজেস, 1 পেজ হলে ভালো। যেখানে তোমার মানে এটা একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, আমি শর্ট করে বলে দিতে চাই। হ্যাঁ, তবে এটা তোমার টোটাল মানেটা হলো এটা যে তোমার প্রথম প্যারাগ্রাফটা এটা যে তুমি হোয়াট ইজ ইউর কারেন্ট একাডেমিক অ্যাচিভমেন্ট, তুমি কি করেছো টিল নাও। হ্যাঁ, তারপরে তোমার ব্যাকগ্রাউন্ডটা লেখো। আর তোমার ব্যাকগ্রাউন্ডটা কি, যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, মানে তোমার মানে বায়োডাটা নয় কিন্তু এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যে কোত্থেকে এসছো। আর ওই রিসার্চ যে করতে চাইছো সেটার সাথে কিভাবে তুমি মিল করছো তোমার ব্যাকগ্রাউন্ডটাকে, সেটা এখানে রিফ্লেক্ট করতে হবে। আর প্যাশন, যেটা আমি একবার অলরেডি বলে ফেলেছি, যে তোমাকে প্যাশনটা শো করতে হবে তোমার রিসার্চ প্রপোজাল, যে ইউ নো অ্যান্ড ইউ হ্যাভ ভেরি স্পেসিফিক ইন্টারেস্ট টু ডু দিস। মানে একটা জিনিস তোমাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি যদি না চান্স দেন, কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে যদি এখানে চান্স না পায়, আমি কিন্তু থেমে থাকবো না, আমি কিন্তু আরো অন্য জায়গাতে অ্যাপ্লাই করবো। এবং আমি বিশ্বাস করি যেটা একটা খুব প্রসপেক্টিভ রিসার্চ হবে এবং এটা কেউ না কেউ করাবে এবং আমি করব। এই জিনিসটা রিফ্লেক্ট করতে হবে। আমি জানি না কতটা বলতে পারলাম জিনিসটা বুঝিয়ে, বাট এই জিনিসটা যে হ্যাঁ, কারণ তোমরা যখন রিসার্চ প্রপোজালটা কোথাও অ্যাপ্লাই করবে তখন নিশ্চয়ই ওরা দেখবে, পছন্দ হলো না হলে সেটা বলবে, ফিডব্যাক কমেন্ট দিবে ওরা। তোমাকে এই জিনিসটা রিফ্লেক্ট করতে হবে যে বিএসপি, বেস্ট সেলিং পয়েন্ট এটাই, যে আমি থেমে থাকবো না, আইল ডু ইট, আই মাস্ট ডু ইট, ইফ নট নাও, ইফ নট হেয়ার, দেন দেয়ার অ্যান্ড দেন। এই জিনিসটা রিফ্লেক্ট করতে হবে তোমার পার্সোনাল স্টেটমেন্টে। হাউ ক্যান দ্য রিসার্চ কন্ট্রিবিউট টু দ্য পার্সোনাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আরেকটা জিনিস, এই রিসার্চটা করার পর তুমি একাডেমিক্যালি বা ইন এনি ওয়ে তোমার কি ডেভেলপমেন্ট হবে, বা সোসাইটির কি ডেভেলপমেন্ট হবে, বা ইনস্টিটিউশন বা একাডেমিক রিসার্চের
কি কন্ট্রিবিউশনটা হবে এখানে, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট এটা বলা। ওই জন্য আমি বলতে চাই এটা যে দে আর বোথ ইকুয়ালি অ্যান্ড প্যারালালি ইম্পর্টেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিসার্চ প্রপোজাল। এটাকে খুব ভালোভাবে, এটাও খুব ভালোভাবে লিখতে হবে। এটাও 2 পেজের বেশি যাবে না, কিন্তু এই স্ট্রাকচারটা, এটা জেনেরিক একটা আইডিয়া বলছি যে এই জিনিসটা করতে হবে। বাকি আরো অন্য কিছু যদি অ্যাড করা থাকে তোমার, যেটা রেলেভেন্ট মনে হয়, ইউ মাস্ট ডু ইট। এক্সপ্লেন দ্য রিজন বিহাইন্ড দ্য চয়েস অফ ইউর ইনস্টিটিউশন। হ্যাঁ, এই পয়েন্টটা চেঞ্জ, মানে মানে কোন, ধরো তুমি ইউনিভার্সিটি অফ লিডস জয়েন মানে চুজ করলে, বা অক্সফোর্ড চুজ করলে, বা কেমব্রিজ চুজ করলে, হার্ভার্ড চুজ করলে, এনি ইউনিভার্সিটি। তো আমি আর্জ করবো তোমাদেরকে যে ওই ইউনিভার্সিটিতে রিসার্চ করার জন্য তুমি কেন চুজ করলে, কারণ কোন একটা কারণ আমাদের থাকে কি, আমার যেমন পার্সোনাল ছিল যে কোনখানে ফিজটা কম হবে আর কোথায় একটু লিভিং কস্টটা কম হবে, যেন আমি পিএইচডিটা ঠিক মতো করতে পারি। কিন্তু আমি এটা কিন্তু রিফ্লেক্ট করিনি ভাই, অনেস্টলি। আমি এটাই করেছি, আমার যে স্টেটমেন্টটা ছিল যে এটা কি হবে, যে আমি অলরেডি একাডেমিক্সে ছিলাম, লেকচারার। তো আমি রিসার্চ করলে আমার একাডেমিক প্রমোশনটা হবে, এবং আমার যে ইন্টারেস্ট, যেটা অনেক আগে থেকে জেগে ছিল বা আছে, সেটা আমি মানে মানে আমার পুরোপুরি হবে, পরিপূর্ণ হবে জিনিসটা রিসার্চ করলে। কারণ রিসার্চ একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে আরো একাডেমিক লাইফে প্রোগ্রেশনটা দিবে। অ্যান্ড এখান থেকেই শুরু হবে তোমার রিসার্চ প্রোগ্রেশন। এর পরেই রিসার্চ ডিগ্রি, পরেই পিএইচডির পরেই শুরু হবে তোমার আসল একাডেমিক পার্সুইটটা। এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। আর ইনস্টিটিউশন কেন এখানে হালে, এটা যে কারণ একটা কারণ ছিল এখানে, যে আমি জানি না যে ইংলিশে যারা আছে এখানে তারা জানবে, ফিলিপ লার্কিন যে একটা বড় পোয়েট, উনি হচ্ছেন হাল ইউনিভার্সিটির। এবং ফিলিপ লার্কিন এখানে অনেকদিন লাইব্রেরিয়ান ছিলেন হাল ইউনিভার্সিটিতে, লাইব্রেরিতে, সেন্ট্রাল লাইব্রেরি। তো উনার পুরো এখানে সবকিছু আছে। তো আমি এটা করেছিলাম, ফিলিপ লার্কিনের কিছু পোয়েট্রি আমরা এমএ তে ছিল, আমরা পড়েছিলাম, এবং সেটাকে আমি লিঙ্ক করেছিলাম যে আমি চাই যে লিগাসিটা দেখতে চাই ফিলিপ লার্কিনের। তো হয় পছন্দ হবে বা না হতে পারে, বাট আই ট্রাই টু পয়েন্ট আউট দ্য স্পেসিফিক রিজন অফ চুজিং দ্য ইউনিভার্সিটি অফ হাল। এটা একটা কারণ। তো তোমাদের ক্ষেত্রে কি হবে, অনেক পলিটিক্যাল আছো যারা, বা সায়েন্সের আছো, পার্টিকুলারলি কোনো রিসোর্স যেটা ইউনিভার্সিটি প্রোভাইড করছে, দ্যাট রিসোর্সেস হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর ইউর রিসার্চ will be very good example to mention in the personal statement, যে হ্যাঁ, এই ইউনিভার্সিটিটা এই রিসোর্সটা প্রোভাইড করছে, যেটা আমি মনে করি আমার জন্য খুব মোক্ষম হবে, এবং আমাকে সুযোগটা দেয়া হোক। এই জিনিসটা রিফ্লেক্ট করতে হবে এখানে। ইন কনক্লুশন, এন্ড দ্য পার্সন উইথ অ্যান অপটিমিস্টিক অ্যান্ড পজিটিভ টোন। হ্যাঁ, আরেকটা জিনিস এখানে তুমি একটা দাও, যে মানে এরকম দিবা যে হ্যাঁ, আমি আশা করি যে আমার সম্বন্ধে বা রিসার্চ প্রপোজাল যেটা যেটা আমি জানি যে পুরোপুরি বলতে পারিনি, আরো হয়তো আরো হয়তো চেষ্টা করলে, আরো হয়তো চেষ্টা করলে বা আরো সময় দিলে আর হয়তো ভালো বলতে পারবো। তো যদি কোনো কিছু জানার থাকে, তাহলে এটা ওখানে একটা ওপেন এন্ডেড বলে, এটাকে ওপেন এন্ডেড রেখে দেওয়া উচিত, যে মানে আই এম রেডি টু অ্যাকোমোডেট উইথ দ্য মানে রেলেভেন্ট থিংস, রেলেভেন্ট চেঞ্জেস। এই জিনিসটা ওপেনিং স্টেটমেন্টটা, এই ওপেনিং একটা স্পেস দিয়ে এই পার্সোনাল স্টেটমেন্টটাকে শেষ করা দরকার। মানে তুমি এটা স্ট্রংলি কনক্লুসিভ হবে না। এর কারণটা হচ্ছে, যদি কোনো কিছু লিমিটেড দিয়ে দাও তুমি, যেটাই হলে হবে, না হলে হবে না, এটা যদি দাও, তাহলে কিন্তু ওখানে একটা স্কোপ থাকে না নেগোশিয়েট করার। সো ইট শুড বি নেগোশিয়েবল। যে আমি যদি আমাকে ফর এক্সাম্পল কোনো একটা রিসোর্স যেটা ইউনিভার্সিটি এই মুহূর্তে প্রোভাইড করতে পারবে না, অতএব তোমাকে যদি বলো যে না, আমি এই রিসোর্স ছাড়া পারবো না, অতএব তোমাকে ওখান থেকে রিজেক্ট করে দেবে। তো তুমি যদি ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস, তখন তুমি ওটাকে রিফ্লেক্ট করতে হবে পার্সোনাল স্টেটমেন্টে। এটা হচ্ছে নেক্সট প্লিজ। আর আছে কি? আর নাই। থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে বিষয়। আর আমি জানি না কতটা আমি বলতে পারলাম এগুলো নিয়ে, তবে এবার তোমাদের যে স্পেসিফিক প্রশ্নগুলো থাকবে সেটা আমাকে বললে আমি চেষ্টা করব। বা হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যে রিসার্চ প্রপোজাল যখন পাঠাবে না ইউনিভার্সিটিতে, তখন ওদের যে স্পেশাল, এটা তো একটা জেনারেল, প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু কিছু, এটা হচ্ছে মেন, এইরকমই থাকে বডি অলমোস্ট। তারপরে কিছু চেঞ্জ থাকে যেগুলো তোমাকে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট কনসাল্ট করতে হবে, এবং কোনো কিছু না বুঝতে পারলে ওদেরকে ইমেল করবে, ওদের মানে রেলেভেন্ট বডিকে, ওরা তখন উত্তর দিবে বা বলে দিবে। সেই অনুযায়ী তুমি রিসার্চ প্রপোজাল লিখে ওদেরকে পাঠাতে পারো। আর একটা জিনিস, এর আগে যারা ভিডিও দেখোনি তারা দেখে নিও ইউটিউবে। এর আগে দুটো জিনিস আমি হাইলাইট করার চেষ্টা করেছিলাম, আবার বলে দিই, যে রিসার্চ যারা করে তারা কিন্তু, যারা পার্টিকুলারলি যারা ইউকে বা আমেরিকাতে করতে চায় বা ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে করতে চায়, তাদের কি হয় যে তারা ইউনিভার্সিটিতে ওদের
ওয়েবসাইটে ওরা মেনশন করে দেয় যে আমরা এই রিসার্চ টপিকে রিসার্চ করাতে ইচ্ছুক। যারা করতে চাও তারা রিসার্চ প্রপোজাল লিখে আমাদেরকে পাঠাও, আমরা দেখব। এটা একটা ওয়ে। তখন তোমাকে ওই রিসার্চ প্রপোজালটা ওদের টপিক গুলো পড়ে তোমাকে রিসার্চ করে লিখে পাঠাতে হবে। এবার তখন ওরা চুজ করবে হবে কেমন। এটা একটা ওয়ে। নাও এটা হচ্ছে কন্ট্রোল রিসার্চ। আরেকটা হচ্ছে কি, যে তুমি রিসার্চ তোমার এখন যে টপিক গুলো চুজ করেছে তোমার ইন্টারেস্ট নাই ওগুলোতে, তখন সেই ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি হানিফ কুরেশি বা পোস্ট কলোনিয়ালিজম বা রেসিজম বা মাল্টিকালচারালিজম এই জিনিসগুলি নিয়ে অলরেডি পড়ে ভালো লেগেছিল, আমি লিখে ফেলেছিলাম। আমার চ্যালেঞ্জটা হয়েছিল যে আমাকে খুঁজতে হয়েছিল যে কোন ইউনিভার্সিটির কোন প্রফেসর বা লেকচারার বা সিনিয়র লেকচারার এই টপিক আমাকে পিএইচডি করাবে। তো আমার একটা ম্যাসিভ সার্চ করতে হয়েছিল আমাকে। এটা একটা চ্যালেঞ্জিং। কিন্তু আমি কি হয়েছিল যে আমি যেহেতু আমি রিজিড ছিলাম যে আমি এতেই করব, ওতে আমার সময় লেগেছিল এবং আমি আস্তে আস্তে খুঁজে পেয়েছিলাম। আমাকে 2 বছর লেগেছিল খুঁজতে, যথেষ্ট সময়। আমার তাড়া ছিল না, কারণ হচ্ছে আমি কাজ করতাম। তো আমি জানি না তোমাদের কি সিচুয়েশন আছে। তো তোমাদের ক্ষেত্রে এটা একটা যে হয় ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো চেক করে ওদের টপিক গুলো দেখো, সেই অনুযায়ী লিখতে পারলে খুব, হয়তো দেখা গেল যে তুমি যে টপিকটা দিয়েছে তুমি খুব ইন্টারেস্টেড, তখন লিখে পাঠিয়ে দাও। আর যদি না পারছো না, তখন তুমি লিখে তোমাকে ইউনিভার্সিটির যে ইংলিশ ডিপার্টমেন্ট খুলে তোমাকে ওদের স্পেশালাইজেশন গুলো চেক করতে হবে এবং আপকামিং কে ফ্রি আছে, কে করাবে। কারণ রিসার্চও সব বেশি স্টুডেন্ট নেই না, ওই খুব কম লিমিটেড স্টুডেন্ট থাকে। এর কারণটা হচ্ছে যে গ্রাজুয়েট এবং মাস্টার্স লেভেলেও এদের রিসার্চ থিসিস লিখতে হয়, মাস্টার্সের থিসিস লিখতে হয়, আর ওগুলোকে সুপারভাইজারকেই চেক করতে হয়। ওই জন্য পিএইচডির জন্য অত বেশি ওরা নিতে পারে না। তো এই জিনিসটাকে মাথায় রেখে তোমাদেরকে লিখতে হবে এটা। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি এখানে আমার শেষ। আর এরপরে কোশ্চেন আনসার যাদের থাকবে সেটা বলবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।